নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আড্ডা অ্যানালিটিক্স। আজকে আমাদের টপিকসটা একটু ভিন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল সফর নিয়ে আজকে আমরা কথা বলবো। এর আন্তর্জাতিক প্রেক্ষাপটে কি কি জিনিস তৈরি হয়েছে, বাকি দেশগুলো এই সফরটাকে কিভাবে দেখছে, ভারত এখান থেকে কি কি বেনিফিট লাভ করলো, এটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। ভারতবর্ষের কাঁচা তেলের বেশিরভাগটাই মিডল ইস্ট থেকে আসে, তারপরেও ইসরায়েলে নরেন্দ্র মোদীর যাবার দরকার কি ছিল, বা ইসরায়েলের সাথ দিতে গিয়ে সেখানে প্যালেস্টাইনের নীতি থেকে সরে আসা, বা পাকিস্তান, বাংলাদেশ, তুর্কির মতো দেশগুলো ভারতবর্ষের এই ভিজিটটাকে, নরেন্দ্র মোদীর ভিজিটটাকে কিভাবে দেখছে, কি কি ডিফেন্স ডিল সাইন হলো, সেই সব নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো ভারতবর্ষের এতে কতটা লাভ বা কতটা ক্ষতি হলো। নরেন্দ্র মোদী সবসময় জবে থেকে আমাদের প্রধানমন্ত্রীর পদে গ্রহণ করেছে, বিভিন্ন দেশে গিয়েছে, কিন্তু তার মধ্যেও এইবারে ইসরায়েল সফরটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কারণ মে মাসে অপারেশন সিন্দুরের পরে, এখনো যেটা অপারেশন সিন্দুর চলছেও, তারপরে এই ইসরায়েল সফরটা তুরস্ক এবং পাকিস্তান খুব ক্রিটিক্যাল ভাবেই দেখছে। কারণ ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ডিফেন্স ডিল হয়ে থাকে আমাদের ইসরায়েলের সাথে। ইন্ডিয়ার একটা বড় আর্মস সাপ্লায়ার হলো ইসরায়েল। তো সেক্ষেত্রে হঠাৎ করে এই নরেন্দ্র মোদীর এই সফরটা সবার মধ্যে একটা আলোড়ন ফেলে দিয়েছে। ব্যাপারটা হলো, ইন্ডিয়ার নিজের যে কাঁচা তেল যেটা লাগে তার বেশিরভাগটাই আসে বিদেশ থেকে। 85% বিদেশ থেকে আসে, তার মধ্যে 45% হিন্দুস্তান পেট্রোলিয়াম, ওএনজিসি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বেশিরভাগই আমাদের মিডল ইস্টের থেকে তেলটা কেনে। তার মধ্যে সৌদি আরবিয়া, এইসব দেশগুলো আছে। তো এখানে ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো করা, এটা একটা ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অটোনমির ক্ষেত্রে একটা বড় ইতিবাচক দিক তুলে ধরছে, যেটা এতদিন হতো না। ইন্ডিয়া এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে। ইন্ডিয়া ইসরায়েলের সাথে কথা বলছে, মানে এমন নয় যে মুসলিম দেশগুলোর সাথে ইন্ডিয়া কোনো শত্রুতা তৈরি করছে বা কোনো শত্রুতা তৈরি করার চেষ্টা রাখে। তুরস্ক সবসময় অ্যাজ এ মুসলিম লিডার কান্ট্রি হিসেবে প্যালেস্টাইনের পক্ষে থেকেছে। ইন্ডিয়াও স্বাধীনতার পর থেকে প্যালেস্টাইনের পক্ষ থেকেছে, এবং সেক্ষেত্রে ইসরায়েলের সাথে খুব একটা ভালো সম্পর্ক ইন্ডিয়ার কখনো তৈরি হয়নি। পিছনে পিছনে ব্যাকডোর পলিসি চলতে থেকেছে। কখনো ফ্রন্ট পেজে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কাল থেকে এতটা সামনাসামনি আমরা ইসরায়েলকে সামনে আসতে দেখিনি। বা আমি ছোটবেলা থেকে পার্সোনালি কখনো খবরে ইসরায়েলের প্রচুর কিছু খবর আসতো, বা ইসরায়েলের সাথে এত ডিফেন্স ডিল, প্যাক্ট, ইম্প্যাক্ট, এগুলো আমরা কিছুই আলোচনা করতাম না। বেশিরভাগটাই আলোচনা হতো ইউএসএ বা রাশিয়ার সাথে কি কি ডিফেন্স ডিল তৈরি হলো বা না হলো, সেগুলো নিয়ে আমরা বেশি মেতে থাকতাম। এখন ইন্ডিয়ার সাথে ইসরায়েলের সম্পর্ক স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট। ইসরায়েল বিভিন্ন দিক থেকে ইন্ডিয়াকে সাহায্য করে এসছে। আমাদের বিপদের সময়, আমাদের বিভিন্ন প্রবলেমে ইউএসএ বারণ সত্ত্বেও প্রচুর জিনিস, অ্যাকচুয়ালি ইসরায়েল ইউএসএ পাপেট, তারপরেও ইউএসএ ইসরায়েলটাকে শুধুমাত্র তৈরি করে রেখেছে মিডল ইস্টকে কন্ট্রোল করবে বলে। ইসরায়েল হলো ওদের কাছে একটা বাটন, যেটাকে ওরা যখন যেমন খুশি ভাবে প্রেস করে মিডল ইস্টের তেল উৎপাদনটাকে ওরা ওদের মতো চালানো পারে। ইউএসএ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না, ও চাইলে যা খুশি তাই করতে পারে। সুতরাং ইউএসএ কে নিয়ে বেশি না ভাবলেই চলবে। ওদের শত্রু মিত্র বলে কিছু নেই, সবাই শত্রু সবাই মিত্র, এরকম কিছু ব্যাপারই নেই ওদের কাছে। ওরা ইন্ডিয়ার এগেনস্টে পাকিস্তানকে ইউজ করে, চীনের এগেনস্টে ইন্ডিয়াকে ইউজ করে, বাংলাদেশের এগেনস্টে ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ। প্রচুর টাকা, নিজেদের ফরেন পলিসি, নিজেদের ডলারকে কাজে লাগিয়ে ইউএসএ বরাবর এই অঞ্চলটা, এই রিজিয়নটা, পার্টিকুলার এই রিজিয়নটাকে অশান্ত করে রেখে দিয়েছে। এবং এতে করে কি হচ্ছে, বিভিন্ন আর্মস ডিল, বিভিন্ন জিনিস আমরা কিনছি, বাধ্য হচ্ছি কিনতে। এবার আসি ইসরায়েলের সাথে ভারতবর্ষের সম্পর্কে উন্নতি হলে ভারতের কোথায় কোথায় উন্নতি করার চান্সেস থেকে যাচ্ছে। এখন যেহেতু বর্তমান যুদ্ধ ব্যবস্থা পাল্টেছে, সেই হিসাবে আমাদের পাল্টাতে গেলে আমাদের ড্রোন টেকনোলজির উপর প্রচুর জোর দিতে হবে, যেটা পাকিস্তান অলরেডি চীন এবং তুর্কির থেকে কিনে নিজেদেরকে অনেকটা আপডেট করে ফেলেছে। এবং ইন্ডিয়া হিউজ বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে, প্রচুর জায়গায় প্রোটেক্টেড আনপ্রোটেক্টেড হয়ে থাকে। তো সেখানে সার্ভিলেন্সের জন্য ও ড্রোন প্রয়োজন। সবসময় যে এমন ব্যাপার নয় যে আপনাকে অ্যাটাক ড্রোন দরকার, সার্ভিলেন্স ড্রোনও তৈরি করতে হবে। তো ইন্ডিয়ার বারাক 8 ডিফেন্স সিস্টেম,
যেটা সম্পূর্ণভাবে বলতে গেলে ইসরায়েলেরই দেওয়া, সেই ডিফেন্স প্যাক্টটাকে টেকনোলজি ট্রান্সফার করে কতটা কি এগিয়ে নিয়ে যায় সেটার উপরও একটা চুক্তি হয়েছে। সেক্ষেত্রে রিলায়েন্স, এল&টি, ইন্ডিয়ার নিজস্ব দেশগুলো সেই বরাদ্দগুলো পেতে পারে। এখন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট যত বেশি ইন্ডিয়াতে তৈরি হবে তত বেশি টেকনোলজি ট্রান্সফারের চান্সেস বাড়ছে। ইন্ডিয়ার নিজের যদিও ডিফেন্স সিস্টেম আছে, আয়রন ডোমটার সাথে যদি ইন্টিগ্রেট করা যায় সেক্ষেত্রে বর্ডার লাইনটা আরো বেশি সুরক্ষিত থাকবে। অলরেডি S-400 আমাদের আকাশ-8 নিজস্ব দেশীয় সিস্টেম আছে যেগুলো পারফেক্টলি কাজ করছে এবং আমাদের আকাশ সীমা বলতে গেলে প্রায় সুরক্ষিত, এবং সেখানে কেউ এসে ইনফিল্ট্রেট করে এতগুলো ড্রোন অ্যাটাক করার পরেও সেভাবে ক্যাজুয়ালিটি না আসা, এটা একটা হিউজ সাকসেস। হয়তো আমাদের ওয়ারে কিছু গিয়ে পাইলট হয়তো 2-1টা প্লেন, এটা হলো কোলাটারাল একটা ড্যামেজ, এর বাইরে কিছু না। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে যতটা পারে আনম্যান্ড এয়ার ভেহিকেল বেশি আমাদের লাগবে। তো ইসরায়েলের কাছে যেহেতু টেকনোলজি আছে, আমাদেরকে মেনলি টেকনোলজি ট্রান্সফারের উপর ফোকাস করতে হবে। হিরন ড্রোন এটাও নেওয়ার চেষ্টা চলছে। ওদের যে লেজার গাইডেড টেকনোলজি, বিম দিয়ে ড্রোনগুলোকে দুর্বল করে দেওয়া, বা 100 কিলোওয়াটের যে ড্রোন টেকনোলজি ওদের আছে, সেই লেজার টেকনোলজি দিয়ে ড্রোনগুলোকে ধ্বংস করা বা এরোপ্লেন বা আদার্স জিনিসগুলোকে ধ্বংস করা, বা ওদের উন্নত রেডার সিস্টেম দিয়ে পাহাড়ে বা জঙ্গলের ভিতরে কোথায় গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীরা লুকিয়ে আছে বা কিভাবে ক্যামোফ্লাজ করে আছে সেগুলোকে ডিটেক্ট করা। এই সমস্ত ডিফেন্স ডিলগুলো ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কি ডিফেন্স ডিল এখনো পর্যন্ত সাইন হয়েছে বা কি কি ডিফেন্স ডিল সাইন হতে চলেছে এগুলো আমরা কিছু জানি না। এগুলো আমরা এক্সপেক্ট করছি যে এই জিনিসগুলো নিয়ে কথা হচ্ছে, যেহেতু মিডিয়াতে কিছু কিছু প্রেস রিলিজে বেরিয়ে এসছে, তো সেগুলো আমরা ভাবতে পারি যে এই জায়গাগুলোতে ইন্ডিয়াকে আমাদের ইসরায়েলের প্রযুক্তি দরকার। শুধুমাত্র ডিফেন্স ডিল না, ইসরায়েলের থেকে আমরা বিভিন্ন রকম চাষবাসের টেকনোলজিও পেতে পারি। ওরা আমাদের থেকে চাষবাসে অনেকটাই বেশি উন্নত। আমাদের এখানে চাষবাস হচ্ছে, একজন কৃষক চাষ করছে অল্প একটা জমিতে, টেকনোলজি বা প্রযুক্তির বেশি ব্যবহার এখানে হয়ই না বলতে গেলে। সেক্ষেত্রে যদি আমরা একটু টেকনোলজি নির্ভর হয়ে চাষবাস করতে পারি, আমাদের প্রোডাকশন ভালো হবে, আমরা বাইরের বাজারটাকেও ধরতে পারবো। ইসরায়েল একটা সবসময় আমাদের জন্য গ্রেট অ্যালায়েন্স। আজকে ইসরায়েলের সাথে ভারতবর্ষের সম্পর্ক ভালো হচ্ছে মানে এই নয় যে আমাদের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ হবে। দেখুন, একটা সময় আসতে চলেছে যখন তেলের এই ব্যাপারটা শেষ হয়ে যাবে। তো পোস্ট অয়েল এরাতে ইন্ডিয়া হলো ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ফর সৌদি আরব, চায়না, আমেরিকা। তো ওরাও কখনো চাইবে না যে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা নষ্ট হোক। আমাদের যে বাজার, আমরা যেভাবে পারচেস করতে পারি, আমাদের যে পারচেস ক্ষমতা আছে ইন্ডিয়ার মানুষদের, এটা একটা বড় প্লাস পয়েন্ট। 140 কোটি লোক, সেক্ষেত্রে এত পরিমাণ আমরা কনজাম করছি, তো আমাদের বাজারে ধরে রাখা যে কোনো দেশের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে পোস্ট অয়েল এরাতে সৌদি আরব কখনোই চাইবে না যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক তাদের খারাপ হয়ে যাক। আপাতত ইন্ডিয়ার এই ইসরায়েল ভিজিটটা খুবই দরকার ছিল। এটা দিয়ে একটা শক্ত বার্তাও দেওয়া গেল পাশাপাশি পাকিস্তান এবং বাংলাদেশকে, তোমরা যদি বিভিন্ন জায়গায় ডিল করো, আমরাও আমাদের অ্যালায়েন্স বজায় রাখছি। তুর্কিকেও একটা ভালো রকম পলিটিক্যাল আমরা ওদেরকে সতর্কও করতে পারলাম এই ডিলটা থেকে। তুর্কি যেমন কাশ্মীর ইস্যুতে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে বা ইন্টারন্যাশনাল জায়গাগুলোতে আমাদের এগেনস্টে বলছে, পাকিস্তান অংশ হিসেবে কাশ্মীরকে দেখিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তুর্কিকেও একটা বড় মেসেজ দেওয়া গেল যে আমরা কিন্তু দরকার পড়লে ইসরায়েলের সাথেই থাকবো এবং ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখেই চলবো। তো আপনাদের এখন কি মনে হয়, ইসরায়েলের সাথে ইন্ডিয়ার সম্পর্ক এই যে তৈরি হচ্ছে বা এই যে টেকনোলজি ট্রান্সফার ইন্ডিয়ার করা উচিত, না এই ডিপ্লোম্যাটিক সম্পর্ক আগে যেমন ছিল 2014 আগে সেইটাই বজায় রেখে চলা উচিত, যে আমাদের ইসরায়েলের সাথে বেশি সম্পর্ক ভালো রেখে কোনো লাভ নেই, সেক্ষেত্রে বাংলাদেশ বা পাকিস্তানকে চটিয়ে লাভ নেই, সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলা? তো এই জিনিসগুলো নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানান, আমি সেইগুলো পড়বো। প্রত্যেকটা কমেন্টে আমি নিজে পড়ে সেগুলোকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, আমি নিজেও বোঝার চেষ্টা করব। আজকে পলিটিক্সটা শুধুমাত্র আমাদের দেশ না, বিভিন্ন দেশের লোকজনের উপর ডিপেন্ড করছে, প্রত্যেকের স্বার্থের উপর
ডিপেন্ড করছে। মানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে কোনো পার্মানেন্ট শত্রু বা পার্মানেন্ট মিত্র বলে কিছু হয় না। একমাত্র যেটা সত্যি ইন্টারন্যাশনাল পলিটিক্সে পার্মানেন্ট ইন্টারেস্ট। যদি আমার ইন্টারেস্ট আসে, যদি ওখানটা থেকে আমার দেশে প্রফিট আসে, তাহলে আমি ওই কাজটা করবো। সেটা দরকার বললে পাকিস্তান বা বাংলাদেশের সাথে হলেও করব। আমাকে যদি আজকে দেশে ভালোভাবে কাজ করতে হয়, নিজের দেশকে যদি তুলে ধরতে হয়, তার জন্য আমার জন্য একটাই ইন্টারেস্ট হলো পলিটিক্যালি কোনো রকম কারোর সাথে আমার শত্রুতা নেই, কোনো মিত্রতা নেই, কিন্তু আমার দেশের দিকে যে আঙুল তুলে তাকাবে তাকে আমরা শেষ করে দেবো। এবং আমার নিজের দেশের লোককে সুরক্ষিত রাখার জন্য যতগুলো বিদেশি শক্তির সাথে বা বিদেশি ট্রান্সফার, বিদেশি টেকনোলজি ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে করব। সেটা যদি দরকার পড়ে ইসরায়েল হয়, ইসরায়েলের সাথেও আমরা করব। এবং এর জন্য আমরা কোনো ইন্টারন্যাশনাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল স্যাংশনসকে ভয় পাই না। এটা একটা মোদির একটা বড় সড়ো পদক্ষেপ বলা যেতে পারে এবং মোদির শাসনকালে একটা বড় সড়ো অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। আশা করছি এই ভিডিওটা দেখে আপনাদেরও কিছুটা ইসরায়েল আর ইন্ডিয়ার ডিফেন্স প্যাক্টগুলো নিয়ে একটু হলেও একটা আইডিয়া পেলেন। মেনলি সুদর্শন চক্র, যেটা 2035-এর মধ্যে ইন্ডিয়া নিজের বিল্ড করতে চাইছে, সেখানে বারাক 8 মিসাইল, আয়রন ডোম, এই টেকনোলজিগুলো প্রচন্ড বেশিভাবে দরকার হয়ে পড়বে। তো ইসরায়েলের সাথে ইন্ডিয়ার এই সম্পর্কটা ভালো থাকা খুব জরুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় ভুলগুলো ছিল, কোথায় কোথায় ঠিক আছি সেগুলোকে জানাবেন। আমাকে আরো সাপোর্ট করুন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি।